হে গাইস, ওয়েলকাম টু রিয়েল স্পোর্টস বেঙ্গলি। আর মাত্র 24 ঘন্টার মতো টাইম পড়ে আছে, তারপর মোহনবাগান নামবে এসিএল টুতে তাদের প্রথম ম্যাচ খেলতে। অবশ্যই অনুষ্ঠিত হতে চলেছে 16ই সেপ্টেম্বর সন্ধ্যে 7:15 থেকে যুবভারতী ক্রীড়াঙ্গনে হাল এফসির সাথে। আর তার আগের থেকেই 24 ঘন্টা আগেই যে খবরগুলো উঠে আসে তা ভালোর থেকে বেশিরভাগ খারাপই বলা যেতে পারে। রিসেন্টলি মোহনবাগানের মলিনা প্রেস কনফারেন্সে যা জানা গেছে, আমরা তো আগেই জানতাম যে মনবীর সিং ইনজিওর্ড আছে, এই ম্যাচটি মিস করতে চলেছে। এবং এটাও জানা যাচ্ছে যে শুভাশিস বসু নাকি পুরোপুরি ফিট নয়, ও তিনিও হয়তো পুরো 90 মিনিট খেলতে পারবেন না। এবং রিসেন্টলি যা খবর পাওয়া যাচ্ছে, মোহনবাগান নাকি মাত্র 3টে বিদেশি নেই স্টার্টিং লাইন নিয়েই মাঠে নামতে চলেছে, যেখানে মাত্র দুজন বিদেশি ডিফেন্ডার পিছনে এবং একমাত্র আপফ্রন্টে কামিংসে থাকবে। মানছি কামিংস এবারে মোহনবাগানের সবথেকে বেস্ট প্লেয়ার, সবথেকে ভালো ফিটনেসে আছে, কামিংসকে নিয়েই সব আশা আমাদের। এত ভালো প্লে মেকিং করছে, গোল ফিনিশ করছে, কিন্তু 3টে বিদেশি দিয়ে যাওয়াটা আমাদের পক্ষে ব্যাকফায়ার করতে পারে। কারণ আগের বার যখন রওশন ক্লাবের সাথে ম্যাচটা হয়েছিল, আমরা কিন্তু ঠিক এইভাবেই প্রথম 3টে বিদেশি নিয়েই স্টার্টিং লাইন আপে যাই, এবং মলিনা তখনও ভেবেছিল যে 60 মিনিটের পর চেঞ্জগুলো করে ম্যাচটা তারা জিতে যাবে। কিন্তু সেবারও আমরা গোল করতে পারিনি এবং ম্যাচটা 0-0 ড্র করি। যদিও সেবারে খেলাটা হয়নি, কিন্তু সেই ম্যাচটার পরেই আমাদের টুর্নামেন্টটা প্রায় শেষ হয়ে গেছিলো। কারণ সেই ম্যাচটা দুটো থেকেই ইম্পর্টেন্ট ছিল আমরা যেন 6 পয়েন্ট তুলে আনতে পারি, কারণ অন্যান্য টিমগুলো থেকে পয়েন্ট তুলে আনা অত্যন্ত কঠিন ছিল। এবারেও ঠিক তেমনই মোহনবাগান নামছে আহাল এফসির সাথে, যে টিমটার থেকে আমাদের 6 পয়েন্ট অত্যন্ত জরুরি। এবং 6 পয়েন্ট হলেই না, প্রথম ম্যাচ থেকে আমাদের অন্তত 2-3 গোলের মার্জিনে জেতা উচিত। কারণ পরের ম্যাচগুলো থেকে যা আছে সেখানে যদি আমরা বেশি গোলের মার্জিনে হারি, তো শেষমেশ গোল ডিফারেন্সটাও ম্যাটার করতে পারে। আর এই আহাল এফসিকে খুব একটা সহজভাবে নিলেও সম্ভব না, কারণ এই আহাল এফসি 23-24 সিজনে এএফসি চ্যাম্পিয়ন লিগ এলিট খেলেছিল। সেখানে একটি ম্যাচ জিতেছিল, একটি ড্র করেছিল এবং 4টি হেরেছিল। তার সাথে 6টি গোলও পর্যন্ত করেছিল। অর্থাৎ টিমটার মার্কেট ভ্যালু 3 কোটি টাকা হলেও, যদিও কোনো ন্যাশনাল টিমের মাত্র কয়েকটা প্লেয়ার আছে, বিদেশি তো নেই, তবুও হালকাভাবে নিলে এই টিমটিকে হবে না। আর সত্যি বলতে আমাদের পক্ষে সবথেকে মেন সমস্যা আল এফসি এই ম্যাচটা নামছে ড্র করার জন্য। তারা সবসময় ডিফেন্সটাকে অ্যাটাক করে আটো করে রেখে কাউন্টার বেস ফুটবল খেলে গোল ধরার চেষ্টা করবে। আর আমরা আইএসএলও দেখেছি, যখন কোনো টিম আমাদের সঙ্গে পার্কটা ট্রেন করে, তখন আমাদের গোল করতে কতটা অসুবিধা হয়। সেক্ষেত্রে যখন আমাদের কাছে সুযোগ আছে যে আমরা আপফ্রন্টে বেশি বিদেশি ইউজ করে খেলাতে পারি, তো আমরা কেন ইউজ করবো না, আমি তো সেটাই বুঝতে পারছি। অ্যাকচুয়ালি আমি হয়তো জানি মোহনবাগান ম্যাচটা জিততে চলেছে, কিন্তু আলটিমেটলি ধরুন 60 মিনিট অব্দি গোল হলো না, তারপর মলিনা চেঞ্জগুলো করলো, যদিও সেটা 70 মিনিটের কাছাকাছি হয়ে যায়। তারপরে যদি কোনোভাবে গোল না করা যায় বা ম্যাচটি ড্র হয়ে যায়, তো এবারে এত যে সুবর্ণ সুযোগ আছে এই সিএলে ভালো কিছু করার, সেটা শেষ হয়ে যেতে পারে। এখন অব্দি যা জানা যাচ্ছে, মোহনবাগান যে লাইন আপে নামতে পারে সেটি হচ্ছে এইরকম যথাক্রম, যেখানে গোলকিপার হিসাবে অবশ্যই আছে বিশাল ক্যাথ, দুটো ডিফেন্সে আছে টম আলরেটের সাথে অ্যালবার্টো রড্রিগেজ, অভিষেক টেপচাঁদ সিং এবং মেহতাব সিং। এখানে আসিফ জাইকে মলিনা খেলাতে যাবে, কিন্তু আমি চাই না, অন্তত এখানে অন্তত একটা চেঞ্জ রাখুক যে মেহতাব সিংকে খেলা। আপ ফ্রন্টে লিস্টন কোলাসের সাথে কিয়ান নাসিরি, এবং মিডিলে আপুইয়ার সাথে টাংরি, ওপরে সাহাল, তার ওপর কামিংস। এইভাবে মলিনা টিম নামাতে চাইছে যা খবর পাওয়া যাচ্ছে। কিন্তু এইভাবে নামালে কিন্তু ওই প্রবলেম থেকেই যেতে পারে যে গোলটা ঠিকমতো করা যেত, কারণ প্র্যাকটিস ম্যাচও এফসি গোয়ার সাথে প্রথমে এই লাইন আপে আমরা নেমেছিলাম এবং গোল আমরা কিন্তু করতে পারিনি ওই ম্যাচটিতেও। তো এবারেও সেই সমস্যা থাকতে পারে। তো আমি অ্যাকচুয়ালি চাই ওইভাবে না নামিয়ে অন্তত এইভাবে নামাক, যেখানে অন্তত 4টে বিদেশি অন্তত নামাক। আমি এখানে 5টাই রেখেছি। রওশন রবিনকে সেকেন্ড হাফেও নামানো যেতে পারে। আমার লাইন আপটা এরম যে বিশাল কায়েত অবশ্যই ডিফেন্সে, তার উপরে অভিষেক সিং, মেহতাব সিং, অ্যালবার্টো রড্রিগেজ, টম অ্যালরেট এবং আপুইয়া টাংরি যেরকম ছিল সেরকমই থাকবে। এবং আপ ফ্রন্টে আমি এখানে রওশন রবিনকে আসা লেফট উইং ও সাহালকে আসা রাইট উইং বরাবর রেখেছি, এবং কামিংসকে নাম্বার 10 রূপে রেখে ম্যাকলারেনকে স্টার্ট করাতে চাইছি। এখানে সাহালকে রাইট উইংয়ে রাখার কারণ, সাহাল ও ম্যাকলারেন দুজনে জায়গা চেঞ্জ করে খেলতে পারবে, এবং এর ফলে আমরা বেশ ভালো একটা অ্যাটাক তৈরি করতে। যেহেতু আল এফসি 3-4-3 এইভাবে ডিফেন্স করে, তো মিডিল থেকে অ্যাটাক করাটা একটু শক্ত হবে, তাই আমরা উইং প্লেয়ার বরাবরই বেশি নির্ভর করব। যেখানে কিয়ান নাসিরের খেলাটা নো ডাউট ভালো অপশন, কিন্তু কিয়ানের ফিজিক্যালিটি তেমন নেই। আর অন্যদিকে রওশন রবিনকে চাইলে সেকেন্ড হাফে নামানো যেতেই পারে, কারণ রওশনের খেলা আমরা আগের বছর আগের প্র্যাকটিস ম্যাচে দেখেইছি। যদি মলিনা এটা চায় যে কামিংস ও ম্যাকলারেনকে স্টার্ট করা, তাহলেও জিনিসটা ভালো হতে পারে, কারণ পরবর্তী ক্ষেত্রে রওশন রবিন ও ডিমি পেত্রাতসকে সেকেন্ড হাফে নামানো যেতে পারে ফ্রেশ লেগ হিসাবে। এবার আসা যাক ম্যাচের প্রেডিকশনে। আমার যতদূর যা মনে হয়, মোহনবাগান এই ম্যাচটি 2-0 মার্জিনে জিততে পারে। মানছি আমি প্রথমে বললাম যে ম্যাচটি হারতে পারে বা ড্র করতে পারে, কিন্তু যেহেতু আমাদের ঘরের মাঠে খেলা ও আমাদের এই ক্রেজি ফ্যান বেস, এই সব কিছুর জন্যই আমরা মনে হচ্ছে কোনো না কোনোভাবে ম্যাচটা আমরা জিতে যাবো। আর লাস্ট 10টা ম্যাচ বলুন বা আগের সিজনের কথাই বলুন, আমরা কিন্তু একটা ম্যাচ যুবভারতী ক্রীড়াঙ্গনে হারিনি। লাস্ট ম্যাচটা যেটা হেরেছিলাম সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলের সাথে এই লাস্ট ডার্বিটা। অর্থাৎ আমাদের একটা আনবিটেন স্ট্রিক চলছিল, যেটা এই রিসেন্টলি ভেঙেছে। সো আশা করবো আহালকে হারিয়ে আমরা এসিএল এর জার্নি শুরু করব। তো আপনাদের কি মনে হয় মোহনবাগান কিরম প্লেইং এলিমেন্ট নিয়ে যাওয়া উচিত, অবশ্যই কমেন্টে জানান। ও অবশ্যই মোহনবাগানকে সাপোর্ট করুন।
আজকের মতো এইটুকুই বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।